সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলো লিড দিয়েছে তরুণরা, এবং তরুণদের আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। জুলাই বিপ্লব পরবর্তী যে গভর্নমেন্টটা ফরমেশন করেছে, এই ফরমেশনে সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলো লিড দিয়েছে তরুণরা, এবং তরুণদের আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। তারা দেখতে পায় যে সিনেমা হলে যেতে সময় পায়, তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সময় পায়, কিন্তু তরুণরা আগামী বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে, কি চিন্তা করে তাদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য একটা রিভলিউশন পর্যন্ত তারা করে ফেললো, সেই চিন্তাটা তারা করে নাই, কারণ পুরাতন বন্দোবস্তের মধ্যে তারা আছে। সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, যার নুন খাইলেন তার গুণও কিছুটা একটু গাইয়েন। যে রক্তের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হলো, অন্তত এতটুকু আবেদন জানাই, বাজেট বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, সূর্য সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেন না, এদেরকে টেরর বলে আখ্যা দিয়েন না। অস্তিত্ব ভুলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা। তরুণদের কথা যেহেতু আপনারা শোনেন নাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ববোধের জায়গা থেকে জুলাই বিপ্লবের বড় একজন স্টেক হিসেবে ইসলামী ছাত্র শিবির দায়িত্ব হচ্ছে তরুণদের কথাগুলো আপনাদের কর্ণকুহরে মিডিয়ার মাধ্যমে হোক আর স্মারকলিপি দিয়ে হোক, আমরা এই পেপারটি গোছালো অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবো, যে এইটা হচ্ছে আমরা ভাবছি, আমাদের ভাবনাগুলো তোমরা কনসিডারে নিয়ে আগামীর বাজেট প্রস্তাবনাগুলো রেডি করো, যা আগামীর দিনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে সুবিধা বাংলাদেশের চলছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটাকে পাশ কাটিয়ে এক ধরনের পাক্ষিক এবং আধিপত্যবাদী একটা বাজেটারি সিস্টেম, মানিটারি সিস্টেম অথবা ফিসক্যাল পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিগুলো ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিসগুলো চলছে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথগুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃদ্ধ ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্যান্য অর্গানসগুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যেই টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ, সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল ডেট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে $177 বিলিয়ন। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলে কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড ফ্লোটিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজ্যাগ না বা বিজনেস সাইকেল না, যে এইবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটে যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণের যে সুদ দেওয়া হচ্ছে, সেই সুদ এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করছে আলটিমেটলি এই দেশের মানুষের উপর। টোটালি সুদ দেওয়া হচ্ছে, টোটাল বাজেটের 1/5% সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে
বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। সুতরাং এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার ঘামিয়ে যাবে, এটা বলাই যায়। কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত $26 বিলিয়ন পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনে এই বাংলাদেশের জন্য আসছে, এরপরে তারা, আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি তারা নিচ্ছে, কিন্তু এর ইনফ্লেশন রেটগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এই জিনিসগুলো তারা ভাবছে না। পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে জনগণের। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন বেকারত্বের পরিমাণ যেমন বাড়ছে, তেমনিভাবে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,40,00,000 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইনের মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য তারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিছু কাঠ খেলা শুরু করছে। এই কাঠ খেলতে গিয়ে তারা ওই যে এর আগে আলোচনা আসছে, এত সিলি অ্যামাউন্টের কাঠ খেলছে যেগুলো দিয়ে একজন মানুষের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ করা আদতেও সম্ভব না। এটা এক প্রকার ফাইজলামি করা জনগণের সাথে। সেটা করার জন্যই তারা এই বিভিন্ন ধরনের কার্ড, কৃষক কার্ড, সেই কার্ড দিয়ে মানুষ ভোলানোর জন্য প্রজেক্ট তারা নিয়েছে। কিন্তু এত বিগেস্ট বাজেটের সংস্থানটা কোথা থেকে হবে অর্থে? সেখানে 7 লক্ষ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এনবিআর থেকে, তারা এটা আয় করবে। অর্থাৎ এনবিআর থেকে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা ধরা হয় তার লক্ষ্যমাত্রা তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। আমরা এখানে দেখছি এনবিআর এর ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, সেখানে ভ্যাটের পরিমাণ যেমন বাড়ে, ইনকাম ট্যাক্সের উপরে এর প্রেশারটা পড়ছে, পরিবহন খাতের উপরে প্রেশারটা পড়ছে। সামগ্রিকভাবে জনগণের কাছ থেকে এই অর্থের একটা বার্ডেন তারা টেনে নিয়ে যাচ্ছে। আবার তারা যখন টাকার অভাব পড়ে 2 মাস আগেই তারা ওপেন মার্কেট অপারেশন করে ফেলে। ওপেন মার্কেট অপারেশনে তার কাছে টাকা নাই, জনগণের কাছ থেকে এবার টাকা নিতে হবে। ট্রেজারি বন্ডস আরও, এই বন্ডসের 1,10,000 কোটি টাকা কালেকশন করতে হবে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। সুদ একটু বাড়ায় দেয়, এরপরে দিতে পারবো কিনা তা পরের বিষয়। 5টা ব্যাংক একসাথে করে দিয়েছে, জনগণকে টাকা দিতে পারছে না। তারা একটা হেড ধরে দিয়েছে যে এগুলোর উপরে তারা টাকা জনগণ নিতে পারবে না। জনগণ টাকা জমা দিচ্ছে, তার টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক থেকে ইন্টারনাল ডেট যে পরিমাণে নিয়েছে, ইন্টারনাল সোর্স থেকে এই ডেপ্টের পরিমাণ বর্তমান গভর্নমেন্টের প্রায় $100 বিলিয়ন কাছাকাছি, নিয়ার অ্যাবাউট $100 বিলিয়ন। এগুলো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থেকে এই টাকাগুলো তারা নিচ্ছে। সুতরাং একটা দেশে ডেভেলপমেন্ট বাজেট বা একটা দেশের বাজেটগুলো জনগণের জন্য যদি হয়, তাহলে সেগুলোতে জনগণের রিফ্লেকশন বা জনগণের পারসেপশনের রিফ্লেকশনটা থাকা উচিত, যেটা আমরা খুব বেশি দেখতে পাই না। বাজেটে থোক বরাদ্দ দেওয়া হয় আর থোক লুটপাটের একটা কারখানা হিসেবে বাজেটকে তারা তৈরি করে রাখছে। আপনারা দেখেছেন ব্যাংকিং খাতে বলা হয়েছে 6 লক্ষ কোটি টাকা হচ্ছে ব্যাড ডেট। এখানে ব্যাড ডেট, এগুলো আর ফেরত আসার সম্ভাবনা নাই, সব তো পালায় চলে গেছে দেশের বাইরে থেকে। কোত্থেকে এই টাকাগুলো আসবে? তারা ব্যাংকিং খাত ধ্বংস করে রাখছে। এরপরে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটগুলো এখনো মরে একটা অবস্থা। সেগুলো টেনে তোলার জন্য এখানে যে ধরনের পলিসি গ্রহণ করা দরকার, সেই পলিসির দিকে গভর্নমেন্টকে সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা মানে আদার ব্যাপারী জাহাজের খোঁজখবর এত নিতে চাই না, কিন্তু তরুণদের মূল ফোকাসিং যেটা, সেটা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে জিনিসগুলোকে আমি মনে করি সরকারকে ফোকাস দিতেই হবে, না দিলে এর ব্যাড ইমপ্রেশন এবং ব্যাড ইম্প্যাক্টটা তারা বুঝতে পারবে, কারণ তরুণ সমাজ আবার জবাব দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশের মেজর প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখন বাংলাদেশে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, ফ্রিকশনাল আনএমপ্লয়েড অথবা ডিসগাইজ আনএমপ্লয়েড, এগুলো ক্যালকুলেশন করলে মোটামুটি হিসেব কিতাব 41 থেকে 50 লক্ষ বেকার আমাদের দেশে আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট বলছে 27 লাখ, বাট দ্য রিয়ালিটি ইজ 31 লাখ। এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এর মধ্যে আবার মেজরিটি পোর্শন, মোর দ্যান 30% হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা স্টুডেন্ট, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে 4-5 বছর ধরে, তাদেরকেও চাকরি দিতে পারছে না। প্রতি বছর এখানে আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে অ্যাডিশন হচ্ছে বেকারের সংখ্যা। এগুলো রিডাকশন করার জন্য এখানে এক ধরনের পলিসি গভর্নমেন্টের নেয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব আমরা দেখতে পাই। এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্কেজ আছে। একটা বাজেট যখন করা হয়, সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণ। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। দ্বিতীয় হচ্ছে এখানে একে তো অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড, এরপরে আছে হচ্ছে রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে করাপ্টেড।
এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শ্বেতপত্রে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট বলেছে $240 বিলিয়ন শুধু দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব ওই পরিমাণ টাকা শুধু বিদেশে পাচারই হয়ে চলে গেছে। পাচারগুলো করছে কে? রিক্সাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলারা। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয় তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটের মধ্যে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্কফোর্স গঠন করতে হবে এবং অ্যান্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলাতান্ত্রিক রেট্রিপিজম, আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই বাজেটগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এইটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।